যে স্কুলটা খুলেছে তাই আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে, অনেকদিন পর স্কুল করছি। স্কুল করার মানে অনুভূতিটাই আলাদা। আইসক্রিম খাচ্ছি গরমের ভিতর, পানি খাচ্ছি। অনেকদিন পর দেখা হয়েছে ফ্রেন্ডদের সাথে, অনেক ভালো লেগেছে। ক্লাসে অনেক গরম ছিল আজকে। বিদ্যালয়ে প্রতিটি রুমে ফ্যানের ব্যবস্থা করেছি। বাচ্চাদেরকে নোটিশ দিয়েছি যে তারা যেন শ্রেণীকক্ষের বাইরে তীব্র গরমে বের না হয়। আমার ক্লাস করতে করতে বমি বমি ভাব আর মাথা ব্যথা করছে, এই জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। শম্পা, ঈদ এবং গরমের ছুটি শেষে কিছুটা আনন্দ এবং অস্বস্তি নিয়ে আজকে স্কুল কলেজ খুলেছে এবং আমরা যেটি দেখেছি যে প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি কিন্তু অনেকটাই কম ছিল। এর কারণ কিন্তু তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহ নিয়ে অভিভাবকদের শঙ্কা থাকলেও শিক্ষামন্ত্রী বলেছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। দিনের একটা বড় সময় এই বিদ্যুৎ না থাকার ফলে শ্যালো মেশিনগুলো কৃষকরা ব্যবহার করছেন। এতে প্রতিটি ঘন্টায় অতিরিক্ত খরচ হচ্ছে কৃষকের এবং সেই খরচ গিয়ে পড়ছে ফসলের ওপর। 12 ঘন্টা দিনের ভিতরে কমসে কম 3 বার কারেন্ট চলে যায়। কারেন্টের অভাবে সব জমিগুলো আমি ছেড়েছি, মার খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে অল্প জমি করতেছি। কারেন্ট না থাকলে যে অনেক গরম লাগে, রাত্রে ওই যে বাতি থাকে না। জ্বালানির যে প্রাপ্যতাটা, অ্যাভেলেবিলিটি, সেটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। আপনি জানেন ডলারের সংকট। খুব সহজেই 17-18 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। এই জ্বালানির অভাবটা কিন্তু মূলত অর্থনৈতিক কারণে। 5-7 বছরে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন উৎপাদন বেড়েছে। সেই গ্যাসের উৎপাদনটাকে ধরে রাখার জন্য যে কার্যকলাপ করার দরকার ছিল সেটা করা হয়নি। বিপ্লব, দাবদাহ চলছে এবং এই দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যেটি শহরের তুলনায় গ্রামে তুলনামূলক বেশি দেখা গিয়েছে। এবং সেই সাথে যদি হিসেব বলি তাহলে দেখা যাচ্ছে যে গেল সপ্তাহে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। শম্পা, আমরা বিশেষজ্ঞদের কথা কিন্তু শুনছিলাম, তারা কিন্তু তাগিদ দিচ্ছেন যে এই জন্য আমদানি নির্ভরতা কমাতে হবে এবং নিজস্ব যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা বাড়াতে হবে। এ নিয়েও এখন দুপুরে কিন্তু বিস্তারিত প্রতিবেদন রয়েছে। তবে শুরুতেই স্কুল কলেজ খোলা প্রসঙ্গ। দীর্ঘ 1 মাসের বেশি সময় পরে স্কুল খোলায় শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দ, সঙ্গে গরমের অস্বস্তিও। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেকটাই কম। এই তাপপ্রবাহে স্কুল খোলায় শঙ্কিত অভিভাবকরা। প্রাথমিকের মতো মাধ্যমিকেও সব ক্লাস সকালের মধ্যে শেষ করার দাবি তাদের। এদিকে শিক্ষামন্ত্রী বলছেন, কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যৌক্তিক নয়। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। সকাল 6:30 থেকেই অভিভাবকদের হাত ধরে স্কুলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে স্কুলে আসতে পেরে তাদের উচ্ছ্বাস আর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আমি আসলে স্কুলে আসার জন্য খুবই আগ্রহী ছিলাম। আজকে যে স্কুলটা খুলেছে তাই আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর স্কুল করব। আমি ক্লাস 2 এ পড়ি, অনেকদিন পর আমি স্কুলে আসছি, আমার ভালো লাগছে। এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে খেলা করতে পারি, এজন্য অনেক ভালো লাগছে। তবে প্রথম শ্রেণীর মায়েদা, আয়েরা আর তৃতীয় শ্রেণীর উম্মে হাবিবা ক্লাস শুরুর পরই শ্রেণীকক্ষে অসুস্থ বোধ করলে স্কুলের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। আমার ক্লাস করতে করতে বমি বমি ভাব আর মাথা ব্যথা করছে, এই জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। রমজান, ঈদ, নববর্ষ আর তাপপ্রবাহের অস্বাভাবিক ছুটিতে 1 মাসেরও বেশি সময় পরে স্কুল খোলার প্রথম দিন রাজধানীর ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য এটি। আর গরমে অভিভাবকদের দুশ্চিন্তাও যেন কাটে না। তীব্র তাপপ্রবাহের সন্তানের জন্য শঙ্কিত অনেকেই। গার্ডিয়ান হিসেবে আমি আসলে আসতে দিতে চাইনি, কারণ এত তীব্র তাপদাহের জন্য তো স্কুলের অবকাঠামোগত সমস্যা আছে। যদি সরকার আরো কিছুটা দিন, মানে আরো একটা সপ্তাহ বা যদি বৃষ্টি শুরু হলে তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। যদি 10টার ভিতরে ওদেরকে হয়তো 7টা থেকে 10টার ভিতরে শেষ করে দেয় তাহলে মোটামুটি আমার মনে হয় যে বাচ্চাদের জন্য ভালো হবে। রাজধানীর বেশ কিছু স্কুলে গিয়ে দেখা যায় কোনো কোনো ক্লাসের উপস্থিতি কম। এই যেমন 10ম শ্রেণীর এই সেশনে শিক্ষার্থী 85 হলেও উপস্থিতির সংখ্যা মাত্র 8। সাধারণত বিদ্যালয় চলমানের সময়ে হাইয়েস্ট 95 পর্যন্ত উপস্থিত থাকে। সাধারণত 80 থেকে 90-র মধ্যে স্টুডেন্ট উপস্থিত থাকে। তা আজকে দীর্ঘদিন পরে বিদ্যালয় খোলা, এটাও একটা কারণ।
এবং এই যে হিট স্ট্রোক, অনেক ছাত্রী আমাদের কাছে নিউজ আছে অসুস্থ হয়ে পড়েছে, তারা বিদ্যালয়ে আসতে পারছে না। এই গরমে শিক্ষার্থীদের অস্বস্তি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কেউ অনবরত ঘাম মুছছে, কেউ ছোট্ট ফ্যানের বাতাসে পেতে চাইছে শান্তি, অনেকেই পানির ফিল্টার থেকে নিজের বোতলে পানি ভরছে। প্রাথমিকের স্কুল সকাল ৮টা থেকে 11:30টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও মাধ্যমিকের ক্লাস চলছে আগের নিয়মেই। অভিভাবকদের দাবি মাধ্যমিকের ক্লাসও হোক সকালের শিফটে। একটু মর্নিংয়ের দিকে যদি নিয়ে আসা হয়, কারণ দুপুর 12টার পর থেকেই তো গরমটা পড়তে থাকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলেছে স্কুল। চলতি বছরের শুরু থেকে নানান কারণে অস্বাভাবিক ছুটিতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তা এখন পূরণের প্রত্যাশা শিক্ষার্থীদের। তবে আবহাওয়া অনুকূলে না থাকলেই হুটহাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে বিকল্প ব্যবস্থার জন্য বলছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আর শিক্ষামন্ত্রী বলছেন স্কুল বন্ধ করা যৌক্তিক নয়। এলাকা ভেদে তাপপ্রবাহ বিবেচনায় সিদ্ধান্ত নেবে শিক্ষা অফিস। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন, এটা অঞ্চল ভেদে হোক। মন্ত্রী মনে করেন আপাতত মাধ্যমিকের সময় বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে সকালের দিকে প্রাথমিকের ক্লাস চলায় গরমে অস্বস্তি কিছুটা কম হয়েছে বলে মনে করেন অভিভাবক এবং শিক্ষকেরা। তবে গরমের সময় স্কুল ইউনিফর্মের বিষয়ে কিছুটা ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এদিকে শ্রেণীকক্ষের তাপমাত্রা সহনীয় রাখতে পর্যাপ্ত ফ্যান ও পানির ব্যবস্থা রাখার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কুমিল্লায় জেলা প্রশাসন প্রতিটি স্কুলে পানি ঘণ্টা চালুর নির্দেশ দিয়েছে। প্রতি ঘণ্টায় শিক্ষার্থীরা যেন পানি পান করে সেজন্য এই ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। রমজান, ঈদ, বৈশাখ ও তাপপ্রবাহের কারণে লম্বা ছুটি শেষে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তাই স্কুলে যাওয়ার আগ্রহ ছিল বেশি। ছুটিতে দেখা হয়নি বন্ধুদের সঙ্গে, তাই তো সকাল হতেই স্কুলের গেটে শিক্ষার্থীরা। স্কুল বিষয়টাই আলাদা, স্কুলে আসলে আমাদের আনন্দটাই আলাদা হয়ে যায়। স্কুলে আসে আরো মজা লাগছে, বাসায় বোরিং হয়ে গেছিলাম। বাড়িতে ছিলাম, খেলাধুলা হচ্ছিল না, পড়ালেখা হচ্ছিল না, বিদ্যালয়ে এসেছি, অনেক মজা লাগতেছে। স্কুল তো অনেকদিন পর খুলছে, কিন্তু গরমে তো অনেক কষ্টই হয়, তাহলে আমরা খুবই প্রস্তুতি নিয়ে এসেছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 2 শিফটের প্রাথমিক বিদ্যালয়ে সকাল 8টা থেকে 9:30টায় প্রথম শিফট, দ্বিতীয় শিফট 10:30 থেকে 11:30 পর্যন্ত, আর এক শিফটের স্কুল চলে 8টা থেকে 11:30 পর্যন্ত। পরিস্থিতি যা আছে সন্তোষজনক বলা চলে, কিন্তু আগে যেরকম ছিল পরিস্থিতিতে ওরকম নাই। যেহেতু আজকে প্রথম দিন, সেহেতু হয়তোবা একটু কম আছে। ময়মনসিংহের বেসরকারি কয়েকটি স্কুলে সেখানে ক্লাস শুরু হয় সকাল 7:30টা থেকে। অন্যদিকে রাজশাহীর কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী কিংবা অভিভাবকদের জানানো হয়নি ক্লাসের নির্ধারিত সময়। এতে আগেভাগে বিদ্যালয়ে এসে গরমে ভোগান্তিতে পড়তে হয় তাদের। আমি এই 8টার সময় এসেছি, আমার ক্লাস 10টা থেকেই শুরু হয়, তো দেখলাম যদি আবার আগে থেকে শুরু হয় এর জন্য আগে আসলাম। সরকারের নির্দেশনা মেনেই বিদ্যালয়গুলোতে চলছে পাঠদান কার্যক্রম, বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। প্রচণ্ড গরম থেকে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে ক্লাসে অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। স্কুল শুরুর আগেই আমরা প্রত্যেক রুমের লাইট এবং ফ্যানগুলোকে নিশ্চিত করেছি এবং আমরা প্রত্যেক ছাত্রদের জন্য খাবার পানির ব্যবস্থা করেছি। আজকের ক্লাস উন্মুক্ত হয়, আমি মনে করি যে আমাদের যে ঘাটতিটা রয়েছিল পাঠদানের, সেটা সম্পন্ন হবে। সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদের এই ক্লাসে আসার খুব দরকার ছিল, কারণ তারা অনেক গ্যাপে পড়ে যাচ্ছিল। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাইরে শিক্ষার্থীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা থাকলেও টিফিন পিরিয়ডে ছোট ছোট বাচ্চাদের মাঠে দেখা যায়। এদিকে গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সচেতনতা নিয়েছে অভিভাবকরা। স্কুলের ব্যাগে বই খাতার পাশাপাশি তাদের দেয়া হচ্ছে ঠান্ডা পানির বোতল। প্রাথমিকের ক্লাস সকালবেলার দিকে থাকায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।
তবে গরমের সময় স্কুল ইউনিফর্মের বিষয়ে কিছুটা ছাড় দেওয়ার দাবি জানান তারা। যেহেতু এখন ওরকম অনেক গরম আছে, আর কিছুদিন অফ থাকলে হয়তো একটু ভালো হতো। গরমের জন্য স্কুল বন্ধ থাকাটাই সবচেয়ে ভালো। প্রচণ্ড তাপের কারণে বাচ্চাদের সমস্যা হতে পারে। গরমের মধ্যে বাচ্চারা যেন একটু মানে শান্তিপূর্ণভাবে আসা যাওয়া করতে পারে, সেজন্য ড্রেস আপের ব্যাপারটা যেন একটু কনসিডার করে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের জন্য খুবই ভালো হয়েছে, সবার জন্যই। অন্যদিকে কুমিল্লায় সব শিক্ষা প্রতিষ্ঠানে পানির ঘণ্টা চালুর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। প্রতি ঘন্টায় শিক্ষার্থীদেরকে পানি খাওয়ার জন্য, বিশুদ্ধ পানি খাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তাদেরকে অন্তত তারা পানি পান করতে পারে এমন সময় প্রতি পিরিয়ডে তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মৌসুমের সবচেয়ে বেশি গরম পড়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। তাই এখানকার স্কুলে উপস্থিতি কিছুটা কম দেখা যায়। বেশ কিছু স্কুলে অভিভাবকদের জন্য যাত্রী ছাউনি ছিল, যা গরম থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। স্কুল ছুটির পর ছোট বাচ্চারা গরম থেকে স্বস্তি পেতে ছুটে যায় পানীয় বা আইসক্রিম খেতে। এতে বাচ্চাদের অসুস্থ হবার শঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস আরও 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করলেও কেবলমাত্র তাপপ্রবাহ চলছে এমন এলাকার জন্য এটি প্রযোজ্য। তামজিদ মির্জা, এখন। স্কুল খোলার আরও খবর জানাতে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, প্রাথমিকে তো শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে, মাধ্যমিকে কি অবস্থা, এবং সেই সাথে জানাবেন সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাথমিকে 11:30টার মধ্যে ক্লাস বন্ধের একটি নির্দেশনা রয়েছে, সেটি আপনি যেইখানে আছেন সেই স্কুলে মানা হচ্ছে কিনা? অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি নির্দেশ অনুযায়ী সকাল 11:30টার মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। কিন্তু আমরা এখন যে বিদ্যালয়টিতে রয়েছি এটিতে কিন্তু সংযুক্ত প্রাথমিকও রয়েছে। এখানে 2 শিফটে ক্লাস হয়। দ্বিতীয় শিফটের ক্লাস এখন চলছে, যেখানে প্রাথমিকের শিক্ষার্থীদেরও কিন্তু ক্লাস হচ্ছে। এখন যখন ঠিক দুপুর 2টো পার হচ্ছে, অর্থাৎ সূর্যের চোখ রাঙানি যখন সর্বোচ্চ, ঠিক তখন এই কোমলমতি শিশুদের কিন্তু এখানে এখনও ক্লাস চলছে, এবং যেটি সম্পূর্ণরূপে একেবারে সরকারি নির্দেশনা অমান্য করেই আমরা বলতেই পারি। যেহেতু আমরা গত দিনে দেখেছি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে স্কুলগুলোতে 1 শিফট কিংবা 2 শিফট সবগুলোই আসলে 8টা থেকে শুরু হয়ে বেলা 11:30টার মধ্যে আসলে শেষ করার কথা রয়েছে, কিন্তু এখানে সেই নির্দেশনাটি মানা হচ্ছে না। তবে আরেকটি বিষয় একটু যোগ করতে চাই, আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক আসলে কম, এবং শিক্ষার্থীরা খুব উচ্ছ্বাস নিয়ে, খুব আগ্রহ নিয়ে সকালবেলায় আমরা যখন ঠান্ডার পরিবেশ ছিল তখন আসতে দেখেছি। কিন্তু ক্লাসে যাওয়ার পরেও কিন্তু অনেককে আমরা, বিশেষ করে আমরা দেখেছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু আমরা 3 থেকে 4টা বাচ্চাকে আসলে অসুস্থ হতে দেখেছি, যাদেরকে সেই স্কুলেরই স্বাস্থ্য কেন্দ্র যেখানে রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং আরেকটা বিষয় একটু না বললেই নয়, আমরা দেখছি যে প্রাথমিকে যেহেতু নির্দেশনা দেয়া আছে একটা, যে সকাল 11:30টার মধ্যে ক্লাস শেষ করতে হবে, মাধ্যমিকে কিন্তু সেই নির্দেশনাটা দেওয়া হয়নি। এবং আজকেও শিক্ষামন্ত্রীকে গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন করেছিল যে মাধ্যমিকে এ ধরনের কোনো নির্দেশনা আসবে কিনা। তিনি কিন্তু জানিয়েছেন যে মাধ্যমিকে আসলে এর কোনো প্রয়োজনীয়তা নেই। তবে আমরা স্কুলে এখানে মাঠ পর্যায়ে যে বিষয়টি দেখছি, এখন দ্বিতীয় শিফটের ক্লাস অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে, এবং ঠিক এই মুহূর্তে কিন্তু খুবই উত্তাপ এবং গরম এখানে আমরা অনুভব করছি। সেই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা এখানে ক্লাস করছে, এবং অভিভাবকদের দাবি যে আসলে প্রাথমিকের মতো মাধ্যমিকেও যেন নেওয়া হয়, এভাবে নির্দেশনা দেওয়া হয়, সকালের শিফটে ক্লাস যেন নেওয়া হয়, সেটি কিন্তু অভিভাবকদের প্রত্যাশা। এবং সব মিলিয়ে আসলে পরিস্থিতি অবজারভেশন করে, পরিস্থিতি বিবেচনা করে নিশ্চয়ই পরবর্তীতে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত থাকলে সেটিও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে, এটি কিন্তু প্রত্যাশা করছেন শিক্ষা প্রতিষ্ঠান, এর কর্তৃপক্ষ এবং অভিভাবকরা। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঈদ, বৈশাখ এবং গরমের কারণে
অনেক দিন স্কুল বন্ধ থাকার পর অবশেষে আজ স্কুল খোলা হয়েছে এবং বিপ্লব, আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর জানাচ্ছিলেন সরকারি যে নির্দেশনা রয়েছে যে প্রাথমিকে ক্লাস 11:30টার মধ্যে শেষ করার কথা রয়েছে সেটি এখনো মানা হচ্ছে না। আমরা দেখছিলাম যে ক্লাসরুমে ক্লাস চলছে প্রাথমিকে। শম্পা, তাপপ্রবাহের আরো তথ্য কিন্তু আমরা জানাতে চাই, আমরা একটু সহকর্মীদের সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ এবং মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। শুরুতে সিউলের কাছে যেতে চাই। সিউল, জানতে চাই যে বাইরে প্রচণ্ড তাপপ্রবাহ, জীবিকার তাগিদে যাদের বাইরে থাকতে হচ্ছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, দিনমজুর রয়েছে, এই তাপপ্রবাহ তারা কিভাবে সামাল দিচ্ছেন? সিটি কর্পোরেশন কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা, কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা আপনার? বিপ্লব, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুরে এবং এখানে কিন্তু আমরা গুলশান থেকে আসার সময় দেখছিলাম যে বিভিন্ন যে গাছতলা রয়েছেন সেখানে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, ভ্যান চালক রয়েছেন, তারা কিন্তু একটু স্বস্তির খোঁজে সেখানে বসছেন এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই এখানে যে পানি ছিটানো সেটি কিন্তু ছেটানো হচ্ছে, যে রাস্তা ঠান্ডা রাখার জন্য সেই পানি ছেটানো হচ্ছে। এবং একই সাথে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বলতে আমি যদি বলি তাহলে হচ্ছে যে বিভিন্ন থানাগুলো যে রয়েছে কিংবা কাউন্সিলরের অফিসগুলো রয়েছে, সেখানে কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছে যে বেসরকারি যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু বেসরকারি বিভিন্ন কোম্পানি তারা পানি, স্যালাইন সহ অন্যান্য যে উপকরণগুলো রয়েছে এই গরমের মধ্যে সেগুলো কিন্তু তারা বিতরণ করছে। এবং আজকে সকালে কিন্তু সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কিন্তু একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় রেজিস্ট্রেশন করা যে সকল রিক্সাগুলো রয়েছে, প্রায় 33,000 রিক্সা, সেই রিক্সা চালকদের কিন্তু একটি করে ছাতা এবং 12টি করে হচ্ছে স্যালাইন এবং 1/2 লিটার করে পানি দেওয়া হচ্ছে। কারণ বলা হচ্ছে যে সাময়িকভাবে আসলে তাদেরকে যতটুকু আসলে তাদেরকে সাপোর্ট দেওয়া যায় সেটি কিন্তু দেওয়া হচ্ছে। তবে সাধারণ জনগণ যেটি বলছে সেটি হচ্ছে যে এই যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে তার সবগুলোই হচ্ছে সাময়িক, সেটি যদি বাস্তবসম্মত করতে হয় কিংবা যদি আরেকটু বাস্তবসম্মত কিংবা পরীক্ষিতভাবে করা যায় সেটি হচ্ছে যে নগরে কিন্তু গাছ লাগানোর বিষয়ে তারা একটি বলেছেন যে গাছ যত লাগানো যাবে তত ভালো, এবং একই সাথে সেই গাছগুলো যেন পরিচর্যা কিংবা পর্যবেক্ষণ যেন করা হয় সে ব্যাপারেও যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা জানি যে পুরো রাজধানী সহ বাংলাদেশে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে। মেহেরপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেটি 12টা পর্যন্ত, 3টার পর হয়তো বা নতুন আরেকটি তথ্য আমরা জানবো। আমরা এখন মেহেরপুরে সর্বশেষ তাপদাহের সংবাদ সর্বশেষ জানতে আমরা চলে যাব মেহেরপুরে। সেখানে আছেন সহকর্মী মুন্না। আপনি যদি আমাদেরকে একটু জানান সেখানকার আসলে এই গরমে কি অবস্থা নিম্ন আয়ের মানুষদের? শিউল, আপনি জানাচ্ছিলেন ঢাকার তাপমাত্রার কথা। আমি যদি বলি ঢাকার চাইতে মেহেরপুরের অবস্থা কিন্তু আরো খারাপ। মেহেরপুরে চলমান এই যে দাবদাহ চলছে তাতে প্রায় 4 সপ্তাহ ধরেই মেহেরপুরে এই চলমান দাবদাহ চলছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি এর মধ্যে বেশিরভাগই দিনই কিন্তু সারা দেশের মধ্যে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আমি যদি আপনাকে আজকের রেকর্ড বলি, চুয়াডাঙ্গা আঞ্চলিক যে আবহাওয়া অফিস সেখানকার রিপোর্ট অনুযায়ী আজকে বেলা 12টার সময় মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো বাড়বে বলে আমাকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আর এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে কিন্তু যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক সহ যারা দিনমজুর, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, এরা কিন্তু বেকায়দায় পড়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি এই যে চলমান দাবদাহের ফলে আপনার এরা কিন্তু ঠিক মতো তাদের প্রতিদিনের যে কাজ, এই কাজগুলো কিন্তু করতে পারছে না। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা মূলত ভোরবেলাতে কাজে বের হয়ে সর্বোচ্চ 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করতে পারছে, এরপরেই কিন্তু তাদের বাড়িতে ফিরে যেতে হচ্ছে। কারণ 40 ডিগ্রি বা 42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। এছাড়াও আমি যদি রিক্সা চালক এবং ইজি বাইক চালকদের কথা বলি, শহরে স্বাভাবিক তুলনার চাইতে কিন্তু লোকজনের উপস্থিতি কিন্তু খুবই কম আমরা লক্ষ্য করছি, যার ফলে তাদের কিন্তু ভাড়াটা কিন্তু কমে গেছে। এর ফলে আপনার যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ, এদের দিনকে দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। বিপ্লব, এই ছিল আমার কাছে তাপদাহের সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুরে আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার
তাপপ্রবাহের খবরাখবর যাচ্ছিলাম, পাশাপাশি রাজধানী মিরপুর থেকে সিউল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ফিরে এসেছে লোডশেডিং। শহরের চেয়ে গ্রামে বিদ্যুৎ আসা যাওয়ার হার বেশি। গেল এক সপ্তাহে গড়ে 800 থেকে 1,500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে সারা দেশে। ডলার আর জ্বালানির সংকটকে দুষছে বিদ্যুৎ বিভাগ। খাত বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভরতা উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। লিখন শেখের ক্যামেরায় বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। চাহিদা কিংবা উৎপাদন, জ্বালানি ব্যবস্থাপনার এসব কঠিন সমীকরণ জানা নেই ফরিদপুরের কৃষক শেখ ইউনুসের। তিনি শুধু এটাই জানেন, এ মৌসুমে কিছুটা হলেও বিপদে পড়তে হচ্ছে তাকে, কারণ সবুজ ধানগুলো পরিপক্ক হতে এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটিই নেই। তাপপ্রবাহের এই কাঠফাটা রোদে তার মতো শঙ্কায় ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ এই জেলার অনেক কৃষক। কারেন্টের অভাবে সব জমিগুলো আমি ছাড়িয়েছি, মার খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে অল্প জমি করতেছি এই। আর যদি পানি সবসময়, কারেন্ট সবসময় সাপ্লাই থাকতো, তাহলে আমি ধান অতিরিক্ত করতে পারতাম এবং পানীয় সরবরাহ করতে পারতাম। পোকামাকড় দেখা যাচ্ছে এবং আপনার সার দিলে সারে ধরতেছে না যদি পানি না থাকে। তেলে অনেক খরচ হয়, এর জন্য মোটর কারেন্ট আমরা আনি কারেন্টে। কারণ এই কারেন্টেও যদি এরকম করে তাহলে তো আর এই ফসল উৎপাদন করা সম্ভব না। 12 ঘন্টা দিনের ভিতরে কমসে কম 3 বার কারেন্ট চলে যায়। আসে মনে করেন যে 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকলো, আবার অফ কারেন্ট অফ। বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে যেমন সেচ কার্য করা হয়, তেমনি এই শ্যালো মেশিনের ব্যবহারও বাড়ছে। মূলত দিনের একটা বড় সময় এই বিদ্যুৎ না থাকার ফলে শ্যালো মেশিনগুলো কৃষকরা ব্যবহার করছেন। এতে প্রতিটি ঘন্টায় অতিরিক্ত খরচ হচ্ছে কৃষকের, এবং সেই খরচ গিয়ে পড়ছে ফসলের ওপর। তাপপ্রবাহের এই কষ্টের সময়ে গ্রামের বাসিন্দারা যে খুব বেশি ভালো আছেন তা নয়। লোডশেডিংয়ের এ সময়ে দিনরাতের অঙ্ক মিললেও বিদ্যুতের আসা যাওয়ার হিসেব পান না গ্রাহকরা। অসহনীয় গরমে তাদের আক্ষেপও অনেক। গরমের সমস্যা, লেখাপড়ার সমস্যা, চলাচলের কারণে অনেক কিছু সমস্যা হয়। কারেন্ট না থাকলে যে অনেক গরম লাগে, রাত্রে ওই যে বাতি থাকে না, তারপরে অনেক সমস্যাই হয় না থাকলে। আসলে চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এটা হলো প্রকৃতপক্ষের কথা। কিন্তু আমাদের সরকারের কাছে বা সবার কাছে আবেদন বিদ্যুতের সেক্ষেত্রেই যে আমাদের কারেন্টের যে ক্যাপাসিটিটা একটু বাড়ানোর। মূলত এপ্রিল মাস এলেই দেশে খরতাপের সঙ্গে বাড়ে বিদ্যুতের চাহিদা। রাজধানীতে কিছুটা ভোগান্তি কম হলেও গ্রামে বাড়ে লোডশেডিং। গত বছরও এ সময়টায় কয়েক হাজার মেগাওয়াট ঘাটতির ফলে লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। এ বছরে এখনও তেমনটা দেখা না গেলেও ক্রমশ বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার থেকে চাহিদার বিপরীতে লোডশেডিং ছাড়িয়েছে 1000 মেগাওয়াট। সর্বোচ্চ লোডশেডিং ছিল বুধবার দিবাগত রাত 1টায় প্রায় 1500 মেগাওয়াট। এ সময় চাহিদা ছিল 15,850 মেগাওয়াট। এছাড়া একই দিনে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত সবচেয়ে বেশি লোডশেডিং ছিল, যার পরিমাণ গড়ে 1100 থেকে 1500 মেগাওয়াট। সপ্তাহের এ কয়দিনে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেখে দেশ। যদিও এই মৌসুমে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে বিদ্যুৎ বিভাগ। ডলার আর জ্বালানির সংকটের কথা স্বীকার করে জানায়, সামাল দিতে গ্রামে লোডশেডিং বেড়েছে। সঙ্গে শপিং মলগুলো 8টার মধ্যে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। এই ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই জ্বালানি কেনা বা জ্বালানির যে প্রাপ্যতাটা, অ্যাভেলেবিলিটি, সেটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। আপনি জানেন, ডলারের সংকট, ছুটির দিনগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে পিক ডিমান্ডটা কমে গেলে আমি আমার জেনারেশন করাটা আমার জন্য সহজ হবে। রাত্রে 8টার পরে দোকানপাটগুলো বন্ধ রাখলে। খাত বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভরতা উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিক চাপ দেখা দিলে বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি হয়। তাই জ্বালানি অনুসন্ধান করে উত্তোলনের দিকে আরও মনোযোগী হতে হবে সরকারকে। এই মুহূর্তে কিন্তু আমরা খুব সহজেই 17-18 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে, উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু জ্বালানি নাই। এই জ্বালানির অভাবটা কিন্তু মূলত অর্থনৈতিক কারণে, কারণ আমরা সম্পূর্ণটাই আমদানি নির্ভরশীলতার দিকে গেছি। তো আমদানি নির্ভরশীলতা অর্থনীতির সাথে সংযুক্ত। অর্থনীতি খুব স্ট্রং থাকলে আমরা অনেক আমদানি করতে পারি। গ্যাসের উৎপাদনটাকে ধরে রাখার জন্য যে কার্যকলাপ করার দরকার ছিল সেটা করা হয়নি। নতুন অনুসন্ধানে কোনো কাজ করা হয়নি।
দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,884 মেগাওয়াট। এর মধ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে 12,000 মেগাওয়াট, আর প্রায় 11,000 মেগাওয়াট আসে ফার্নেস অয়েল ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শেরপুরে তীব্র দাবদাহে এসি চার্জারের পাশাপাশি বেড়েছে আইপিএস বিক্রি। জেলা শহরের 15টি প্রতিষ্ঠানে প্রতিদিন তৈরি হচ্ছে 20 থেকে 30টি করে আইপিএস। বাড়তি কাজের কারণে কর্মসংস্থান হয়েছে অনেক মৌসুমী কারিগরদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শহরের চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, তীব্র দাবদাহে এসি এবং আইপিএস বিক্রি কেমন দেখছেন এবং বাড়তি কাজের কারণে মৌসুমী কারিগরদের আয় কেমন হচ্ছে? জি শম্পা, পুরো দেশে কিন্তু একটি তাপদাহ বিরাজ করছে। তো শেরপুর সীমান্তবর্তী জেলা থাকা অবস্থায় কিন্তু শেরপুরেও সর্বোচ্চ তাপমাত্রা এই যাবত করে রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আজকে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস আমরা এখন পর্যন্ত পরিমাপ করতে পেরেছি। শম্পা, আমি যদি একটু জানাই, এই তীব্র গরম এবং লোডশেডিং এর কারণে কিন্তু আমাদের শেরপুরে এসি, তারপর হচ্ছে বিভিন্ন চার্জার ফ্যান, বিশেষ করে আইপিএস এর বিক্রিটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো আমি যদি একটু জানাই আপনাকে, তো আজকের বাজারে যে আইপিএস বিক্রি হচ্ছে সেটি সর্বনিম্ন যে আইপিএসটা বিক্রি হচ্ছে সেটি 22,000 টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। এছাড়া সর্বোচ্চ ভালো মানের আইপিএস তৈরিতে কিন্তু খরচ হচ্ছে 35,000 টাকা। তো বিশেষ করে আইপিএস বিক্রি যে অন্যান্য মাসের তুলনায় কিন্তু এই গরমকালে আইপিএস বিক্রিটা বিশেষ করে বেড়ে থাকে শেরপুরে। তো শেরপুরে মিস্ত্রিরা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই গরমকালে বিশেষ করে চাপ সামলাতে তারা মৌসুমী কারিগরদের সহায়তা নিচ্ছেন। তো মৌসুমী কারিগররা সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা দৈনিক ভিত্তিতে 500 থেকে 1,000 টাকা তারা আয় করছেন। তো মিস্ত্রিরা বলছেন যে এই আইপিএস তৈরি করতে বিগত দিনের থেকে কিন্তু বর্তমান সময়ে ভোক্তাদেরকে বেশি টাকা গুনতে হচ্ছে। তো মিস্ত্রিরা বলছেন যে চাহিদা এবং সংকট থাকায় বর্তমান সময়ে আইপিএস এর যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো দামও বেড়েছে। এছাড়াও ব্যাটারিতেও প্রায় মান ভেদে 1500 থেকে 3,000 টাকা পর্যন্ত ব্যাটারির দাম বেড়েছে। তো মিস্ত্রিরা বলছেন যে শেরপুরে যেসব আইপিএস তৈরি হয় সেগুলো 2 বছরের গ্যারান্টি থাকে। যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু তারা ভোক্তাদেরকে নিয়ে আসতে বলছেন, এবং সেই ক্ষেত্রে তারা এই যে যন্ত্রাংশগুলি নষ্ট হচ্ছে তারা বিনামূল্যে সার্ভিসিং করে দিচ্ছেন। তো সম্পর্কে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, শেরপুরে যে লোডশেডিং এর মাত্রা কিন্তু তীব্রতর হচ্ছে। বিশেষ করে শেরপুরে যেসব আমাদের পিডিবি এবং পল্লী বিদ্যুতের যে লোডশেডিং, সেই কারণে কিন্তু মূলত এই আইপিএস বিক্রি বাড়ছে। তো সম্পা, এই ছিল শেরপুর থেকে আইপিএস বিক্রি আমার কাছে সর্বশেষ তথ্য। তীব্র গরমে এসি আইপিএস চার্জারের বিক্রি বেড়েছে শেরপুরে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। ফাল্গুনে দীর্ঘ সময়ের শীত, চৈত্রের বৃষ্টি আর বৈশাখের খরতাপ এবছর বেড়ে ওঠার প্রতিটি ধাপে বৈরিতার সম্মুখীন মধুফল আম। জনপ্রিয় এই ফল টিকিয়ে রাখতে পরিশ্রমের অন্ত নেই কৃষকের, যাতে বেড়েছে উৎপাদন ব্যয়। গবেষকদের মতে চলতি মৌসুমে রয়েছে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। সজীব আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। জ্বলন্ত গোলকের সৌরশিখার তপ্ত বিকিরণ, তাতে অনবরত পুড়ছে সবুজ। সতেজতা হারিয়ে বাড়ন্ত আমের গুটি রুগ্নকায়। বাগান জুড়ে লু হাওয়া শুষে খাচ্ছে মাটির আর্দ্রতা। পানি শূন্যতায় পর্যাপ্ত ফল ধরে রাখতে পারছে না আম গাছ। খরার কারণে মাটিতে রসের অভাব দেখা দেয়, আর মাটিতে যখন রসের অভাব হয় তখন আমের যে গোড়াতে, এই গোড়ার কাছাকাছি একটা পেটিসিল আমের বোটা বলা হয়, সেটাকে বোটার জায়গাটাতে একটা নির্মোচন স্তর তৈরি হয়। যখন স্তরটা তৈরি হয় তখন ওই স্তরটাতে আর তখন একটা আম উপর থেকে সহজে পৃথক হয়ে যেতে পারে, আমটা আর গাছে ধরে রাখতে পারে না। ফল গবেষক ও বাগানীদের মতে এবছর রাজশাহীর বাগানগুলোতে ফাল্গুনের শীতে গেল বছরের তুলনায় 40% কম মুকুল আসে। এরপর বাড়ন্ত কুশিতে চৈত্রের বৃষ্টিতে নষ্ট হয় অনেক মুকুল, আর বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। এমন অবস্থায় প্রত্যাশিত ফলন পাওয়া নিয়ে সংশয়ে বাগানীরা। আপনার বৃষ্টি এলে আমরা টিকি যেত, ওষুধ কম লাগতো, পেটও কম লাগতো। একটা গাছে আম হচ্ছিল 4 মণ 5 মণ, সেখানে আমরা যাই পাবো 1 মণ 1.5 মণ। কমের কারণে হয়তোবা মার্কেটে কেনাকাটার লোকেরা এসে কাড়াকাড়ি এরকম প্রতিযোগিতা হবে আর কি। এ অবস্থায় গাছে আম টিকিয়ে রাখতে সেচ বাড়িয়েছে কৃষক। গাছের পাতা, কাণ্ড আর ফল টেকসই করতে স্প্রে করা হচ্ছে ভিটামিন, যাতে প্রতি হেক্টরে খরচ বেড়েছে 3 থেকে 4,000 টাকা। স্যাঁচটাকে আগে দিছে, এবার আবার ধরেছে স্যাঁচের পর আবার স্যাঁচ দেওয়া লাগবে, না তা আপনার যে গোটা আছে এই গোটা টিপি বিষ দিয়ে আমরা
এই এক ব্যারেলে প্রায় 1.5 থেকে 2,000 টাকা খরচ পড়ছে। এই বিট দিয়ে 4 বিট হইলো, এরপরে আরও যে কবার লাগবে। গেল বছরের বাম্পার ফলনের উপর ভিত্তি করে এবার 1800 কোটি টাকার আম বেচা কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কমায় তা অর্জন সম্ভব হবে না বলে শঙ্কা ফল গবেষণা ইনস্টিটিউটের। সব মিলিয়ে বলা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, সেটা অর্জন করা এবার মনে হয় সম্ভব হবে না। কতটুকু আম উৎপাদন এই বছর হবে সেটা আসলে বলা কঠিন, তবে 2 লক্ষ মেট্রিক টনের কম হইতেই পারে, তার থেকে কমই হওয়ার সম্ভাবনা আছে। বৈশাখের খরতাপে পুড়েছে আম। ঠিক 1 থেকে 1.5 মাস পর মধুমাস জ্যৈষ্ঠে রাজশাহীর বাগানীদের জন্য কতটা মধুর হবে আমের ব্যবসা? হিসাব বলছে প্রাকৃতিক বৈরিতাজনিত কারণে আমের স্বল্প উৎপাদন এবং এই বৈরিতা কাটাতে চাষিদের ব্যয়, তাতে ঊর্ধ্বমুখী থাকবে রাজশাহীর আমের বাজার। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ঋণের তৃতীয় কিস্তির টাকা ছাড় করার আগে অর্থনৈতিক নানা বিষয়ে অগ্রগতি জানতে ঢাকা সফর করছেন IMF এর প্রতিনিধিরা। সকালে বাংলাদেশ ব্যাংকের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন জানতে চাই যে ব্যাংক একীভূতকরণের যে চলমান প্রক্রিয়াটি চলছে এই বিষয়ে IMF এর প্রতিনিধিরা কোনো পরামর্শ দিয়েছেন কিনা, পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? যেমনটি বলছিলেন যে গত 24 তারিখ থেকে IMF-এর 10 সদস্যের একটি প্রতিনিধি দল তাদের যে বাংলাদেশকে কিস্তি দেওয়ার কথা ছিল, এই ঋণ দেওয়ার কথা ছিল, তার তৃতীয় কিস্তি ছাড়ের আগে তারা পরিদর্শনে এসেছে এবং তাদের যে পরামর্শগুলো ছিল তারা প্রতিটি কিস্তির আগে বাংলাদেশে আসে এবং সেই কিস্তির আগে তারা তথ্য সংগ্রহ করে এবং পরবর্তী কিস্তি দেওয়ার আগে তারা কিছু পরামর্শ দিয়ে যায়, যেগুলো তারা বাস্তবায়ন কতটা হয়েছে বা কতটা নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো তারা পরামর্শ দিয়ে গেলে সেগুলো তারা পরবর্তী কিস্তির আগে এসে তারা সেই তথ্যগুলো সংগ্রহ করে। তো আজকে এই দফায় তাদের তৃতীয় দিনের মতো বৈঠক চলছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। আজকে সকাল থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে ছিলাম, যেখানে 5টি বৈঠক হওয়ার কথা ছিল, এখন সর্বশেষ বৈঠকটি চলছে। এর আগে ধাপে ধাপে 4টি বৈঠকের মধ্যে একটি ছিল ঋণ খেলাপি নিয়ে তাদের CIB বিভাগের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠক হয় এবং পরবর্তীতে যে পলিসি অ্যাডভাইজার আছেন বাংলাদেশ ব্যাংকের তার সাথে তারা বৈঠক করে। এখন যে বৈঠকটি চলছে মূলত হচ্ছে ব্যাংক খাতে যে অবস্থা এবং ব্যাংক একীভূতকরণ, যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোকে ফিরিয়ে নিয়ে আসা বা সেই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা কতটা ভালো করা যায় বা কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে তারা কিছু পরামর্শ দিয়ে ছিলেন গত কিস্তিতে। তো সেই পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আমরা যেটা জানি যে চলতি বছরে গত বছর ডিসেম্বরে তারা PCA নামে একটি ব্যাংকের চলতি বছর ডিসেম্বর পর্যন্ত আর্থিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছু নির্দেশনা দিয়েছিল এবং পরবর্তীতে জানুয়ারিতে এসে কিন্তু ব্যাংক একীভূতকরণের সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার একটি সিদ্ধান্ত তারা কিন্তু ব্যাংকগুলোকে পাঠায়। সেটি মূলত ছিল কিন্তু IMF যেই পরামর্শ দিয়েছিলেন যে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে খেলাপি ঋণের কারণে তাদের তাল্য সংকট বাড়ছে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংকগুলো তাদের ভর্তুকির পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো সার্বিক দিক বিবেচনা করে দুর্বল ব্যাংকের সংখ্যা কমিয়ে নিয়ে আসার যে পরামর্শ ছিল সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে সেটা নিয়ে কার্যক্রম চলে। তো তারই একটি অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাত এবং তার যেই আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সহযোগী তাদের নিয়ে একটি বৈঠক করছে। এছাড়া শেয়ার বাজার, বন্ড এবং অন্যান্য যে ইকুইটি মার্কেট আছে সেগুলো নিয়েও তারা আজকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে IMF-এর বৈঠকের সর্বশেষ তথ্য। ঋণের টাকা ছাড়করণ সহ বেশ কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে IMF প্রতিনিধি দল। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা। রাজধানীর আগারগাঁওয়ে চলছে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক আলোচনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তো অতীতেও নানা আলোচনা হয়েছে, সব আলোচনার সুপারিশ বাস্তবায়িত হয় না কেন? বাধাটা কোথায়? শম্পা, মূলত নিরাপদ কর্মপরিবেশ নিয়ে যে আলোচনা বা দীর্ঘদিনের যে পরিকল্পনা আমরা দেখে আসছি সেই পরিকল্পনা কিন্তু
এখন থেকে প্রায় 11 বছর আগে কিন্তু যে রানা প্লাজা একটা দুর্ঘটনা হয়েছিল, সেই সময়ের পর থেকে কিন্তু কারখানা শিল্প কারখানাগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করে এবং সেখানে কিন্তু নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠেছিল। তারপরেই কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমি যদি বলি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত 215টিরও বেশি সবুজ কারখানা রয়েছে এবং এর বাইরে যে শীর্ষ 100টি সবুজ কারখানা রয়েছে তার মধ্যে কিন্তু 50টি বাংলাদেশে। তো এই অবস্থার ভিতর দিয়ে কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, নিরাপত্তা, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে এখন অনেক এগিয়েছে। সেই জায়গাটিতে কিন্তু সরকারের পক্ষ থেকেও নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জানি যে খুব বেশি তৎপরতা বা খুব বেশি সফলতা সেখানে না আসলেও দিনে দিনে কিন্তু সেটি বেড়েই চলেছে। সেই সফলতার জায়গাটি, সফলতার তালিকা কিন্তু বেড়ে চলেছে এবং সেই তালিকায় কিন্তু এখন নতুন করে যুক্ত হয়েছে 29টি প্রতিষ্ঠান, সরকারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। 29টি প্রতিষ্ঠান আজকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারা কিন্তু অ্যাওয়ার্ডও নিয়েছেন। সেই সবুজ কারখানার মধ্যে সবথেকে বেশি এগিয়ে আছে পোশাক খাতের 14টি কারখানা, অর্থাৎ নিট এবং ওভেন যে খাত রয়েছে, নিট এবং ওভেন খাত মিলিয়ে এবং টেক্সটাইল খাত মিলিয়ে 14টি কারখানা রয়েছে। এর বাইরে রয়েছে প্লাস্টিকের, তারপর ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, চা এবং চামড়া খাতের রয়েছে। সব মিলিয়ে 29টি কারখানা এবার আজকে স্বীকৃতি পেয়েছে এবং সেখানে কিন্তু সবথেকে বেশি গুরুত্বের সাথে যেটি দেখা হয়েছে যে শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ আছে কিনা, নিরাপত্তা আছে কিনা এবং যে কারখানাগুলো ঝুঁকিপূর্ণ কারখানা কিনা, এই বিষয়গুলো কিন্তু সবসময় তারা দেখেছেন। এখানে যে সবুজ কারখানা নিরূপণের ক্ষেত্রে যে ফাইন্ডিংসগুলো রয়েছে, যে মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ডেই যারা উন্নীত হয়েছেন তাদেরকেই মূলত সনদ দেওয়া হয়েছে এবং স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এখান থেকে যারা এই স্বীকৃতি পেয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের কাজে যেমন অগ্রগতি বাড়বে এবং যারা এখনো পর্যন্ত সবুজ কারখানা করেননি তাদেরকেও কিন্তু তারা অনুপ্রাণিত করছেন এবং তাদেরকেও এগিয়ে আসার জন্য বলছেন যে নিরাপদ কারখানা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা চলছে আগারগাঁওয়ে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। দেশের প্রথম উড়াল রেল স্টেশনের কাজ শেষ হয়েছে প্রায় শতভাগ, দৃশ্যমান ভাঙার আইকনিক স্টেশনও। সব মিলিয়ে যশোর পর্যন্ত পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ 95%, যার চূড়ান্ত সক্ষমতা পরীক্ষা মে মাসেই আর যাত্রী সেবায় উদ্বোধন জুলাই। বিস্তারিত সিফার শাহরিয়ারের প্রতিবেদনে। একদিকে উত্তপ্ত ঢালাইয়ে যুক্ত হচ্ছে লোহার পাত, অন্যদিকে সেটিকে করা হচ্ছে মসৃণ আর চকচকে। সূর্যের চোখ রাঙানি আর প্রকৃতির বৈরিতা দেখার সময় কোথায়, যেখানে দায়িত্বে অনড় নির্মাণ শিল্পীরা। তাদের হাত দিয়েই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে অত্যাধুনিক রেল স্টেশন। 6500 বর্গ কিলোমিটারের স্টেশন ভবন এখন দৃশ্যমান। এর অত্যাধুনিক সুযোগ সুবিধা আর নকশা এটিকে করেছে আইকনিক। এই জংশন স্টেশন থেকে একটি লাইন যাবে রাজবাড়ী ভাঙ্গা রুটে, অন্যটি যশোরের রূপদিয়া। অদূর ভবিষ্যতে এখান থেকেই রেল যাবে কুয়াকাটায়। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আরেক সংযোজন দেশের প্রথম উড়াল রেল স্টেশন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই স্টেশনের কাজ শেষ হয়েছে প্রায় শতভাগ। দেশের সব রেলপথের মতো এখানেও স্লিপার রয়েছে, তবে এই স্লিপারগুলো 100 বছর স্থায়ী কংক্রিটের এবং এই রেলপথে যেহেতু পাথর নেই এবং এই স্লিপারগুলো ভায়াডাক্টের সাথে যুক্ত, তাতে যেমন এই রেলপথের রক্ষণাবেক্ষণ ব্যয় কমেছে, তেমনি বেড়েছে যাত্রীদের ভ্রমণ আনন্দ। কেরানীগঞ্জে অবস্থিত রেল স্টেশনটির আধা কিলোমিটারের মধ্যে নির্মিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এটিকে ঘিরে আশপাশে সৃষ্টি হচ্ছে নানা আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। ভবিষ্যতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের সাথে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। ভায়াডাক্টের ব্যালাস্টলেস ট্রাক নির্মাণের জন্য আমরা জিআরপি মেশিন ব্যবহার করে, যেটা একটা আধুনিক টেকনোলজি, এই আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা রেলের অ্যালাইনমেন্ট, সুপার এলিভেশন এবং বিভিন্ন কার্ভ সেটিং যে বিষয়গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছি। যে আমরা আশা করতেছি যে এটা 100 বছর দীর্ঘস্থায়ী হবে। গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 9 মিটার উপরে, 3 তলা উপরে এখানে সুবিধাগুলো আছে, সিঁড়ি আছে, এসকেলেটর আছে এবং লিফট আছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত টোটাল 17 কিলোমিটার এলিভেটেড অংশ।
এই 2 স্টেশন সহ মোট 14টি নতুন স্টেশন করা হয়েছে 172 কিলোমিটার পথ জুড়ে। পুরাতন 6টি স্টেশন সংস্কার, মেজর ব্রিজ নির্মাণ সহ ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 95%। ঢাকা গ্যান্ডের মধ্যে 3টা লাইনের মধ্যে 2টা লাইন প্রায় শেষের পথে, আর একটা লাইনের কাজ চলমান আছে। আমাদের এখন শুধুমাত্র স্টেশন বিল্ডিং, সিগন্যালিংয়ের কাজগুলো চলমান আছে। সার্বিক অগ্রগতি এই প্রজেক্টের প্রায় 95% বলা যায়। রেল সচিব বলছেন, মে মাসেই হবে চূড়ান্ত সক্ষমতা পরীক্ষা, আর জুলাই করা হবে উদ্বোধন। 4 ঘন্টার মধ্যেই বেনাপোলে পৌঁছাতে পারবে, তো 4.5 ঘন্টার মধ্যে মোংলা পৌঁছাবে, এরকম লাগবে। ডিস্টেন্স অনেক কমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিলে আমরা জুলাই মাসে যে কোনো সময় আমরা এই রুটটা আমরা ওপেন করার জন্য প্রস্তুত আছি। পুরোপুরি চালু হলে এই পথে যশোর কিংবা খুলনা যেতে পথের দূরত্ব কমে যাবে 190 থেকে 212 কিলোমিটার পর্যন্ত। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। পরপর দুদিন তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো ভারতের পশ্চিমবঙ্গে। অন্তত আরও 3 দিন তাপমাত্রার তীব্রতা কমছে না সীমান্তবর্তী রাজ্যটিতে। 7 জেলায় জারি আছে রেড অ্যালার্ট, 12টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট। দীর্ঘ সময় সূর্যের খরতাপ আর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসে এমন পরিস্থিতি বলছে আবহাওয়া বিভাগ। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। ভারতে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 44.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7.9 ডিগ্রি বেশি। পানাগড়ে একই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়েও 9 ডিগ্রি বেশি। শনিবারও রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য, দীর্ঘ সময় ধরে সূর্যের প্রচণ্ড তাপ আর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেশি। হিটস্ট্রোকের আশঙ্কায় অনেকেই দিনের বেলা বাড়ি থেকে বেরোচ্ছেন না। সবচেয়ে অসহায় অবস্থা নিম্নবিত্ত মানুষের। गर्मी के लिए कस्टमर नहीं आ रहा है। अगर जो हमको भी होता है तो 2-4 तो होता है, निकलता नहीं गर्मी में। बहुत गर्मी लगता है चलाने में, माथा पेट्रोल पर गरीब आदमी क्या करेगा, इसके लिए सब करना पड़ता है, दूध में फट रहा है। রাজ্যের 7 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে জারি আছে রেড অ্যালার্ট। কলকাতা সহ 12টি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি আছে। অন্তত মঙ্গলবার পর্যন্ত তাপ প্রবাহের তীব্রতা এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। Means unbearable, simply unbearable. This heat is we have not witnessed this last 50 years or something like that. This is tremendous, scorching heat and unbearable. What else I could say? बहुत गर्मी, इसे गर्मी के कस्टमर नहीं आ रहा, तो फाका बाजार 40 डिग्री चल रहा है कोलकाता में। एक धूप का भी दिखा नहीं रहा, एक बहुत तकलीफ हो रहा है, तो कस्टमर नहीं आ रहा। बहुत बात बिजनेस से बहुत खराब है, कस्टमर बोनी तक तो नहीं हो सकता इतना धूप तक। প্রতি বছরের তুলনায় এবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তুলনামূলক বেশি তাপপ্রবাহ বয়ে যাবে ভারতে আভাস আবহাওয়া বিভাগের। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ওড়িশাতেও রেড অ্যালার্ট চলছে। কেরালা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও চলছে দাবদাহ। নুসরাত কামাল, এখন, বিশ্ব। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv-তে। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।